সকাল বিকেল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার বাব্বা পান্ত করে। আকাশ মেঘলা হলে মমতা ব্যানার্জি দায়ী, গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, শীত পড়লে মমতা ব্যানার্জি দায়ী, পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, আলুর সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী, আলুর সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলোটা কি? গতকালই নন্দীগ্রামে মানে শুভেন্দু অধিকারীর গড়ে ভাষণ দিতে গিয়ে রামমোহন রায়কে তো রীতিমতো চিতায় তুলে দিলেন। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আর আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাতে জনসভা করছেন, ঠিক তার পাশের জেলা মুর্শিদাবাদে বক্তৃতা দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো কেলিয়ে পড়লেন। তিনি যেন ভাষণ দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন। এবং শুধু তাই নয়, তার যে ভাষণ, সেই ভাষণে একের পর এক মিস্টেক হতে দেখা গেল, একের পর এক ছোট ছোট ভুল হতে দেখা গেল। এবং সামগ্রিক যে ভাষণ, সেই ভাষণে এমন এমন সব উদ্ভট কথা বললেন, এমন সব উদ্ভট যুক্তি দিলেন যে সেই যুক্তি শুনে তো তৃণমূলের এক কর্মী সেখানেই প্রায় মাথা ঘুরে পড়ে গেল। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যেটা, যে তার নাকি রক্তের চাপ কমে গেল। এখন কথা হচ্ছে যে মুর্শিদাবাদের বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এমন বললেন যে রীতিমতো তৃণমূলের এক কর্মী মাথা ঘুরে তার একেবারে সামনেই উল্টে পড়ে গেল। তো বন্ধুরা, এই ভিডিওর শুরুতেই আপনারা শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে কিভাবে কথা বলেছেন। মানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে যে উদাহরণগুলো দিচ্ছেন, সেই উদাহরণগুলো এমন হাস্যকর শোনাচ্ছে যেমনটা কিনা এর আগে রাহুল গান্ধীর ক্ষেত্রে শোনা যেত। আর যে কারণে বিজেপির নেতারা রাহুল গান্ধীকে সেই সময় পাপ্পু বলে ডাকতো, সেই জিনিসই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও যেন দেখা যাচ্ছে। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে সবকিছুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ দায়ী করবে না তো কাকে দায়ী করবে? বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলবে না তো কাকে তুলবে? কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এ রাজ্যের শাসক দল, পুলিশ প্রশাসন তার হাতে। তারপরেও বেলডাঙায় যে ঘটনাটা ঘটছে, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে দায়ী করবে না তো কাকে দায়ী করবে? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করবে না তো কাকে দায়ী করবে? যেভাবে গতকালের পর আজকেও সাংবাদিকের উপরে হামলা হয়েছে এবং যে ঘটনার জেরে রীতিমতো রেল চলাচল বন্ধ হয়ে গেছে, ভাঙচুর হয়েছে, অথচ তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন অ্যাকশন নিতে নিতে 26 ঘন্টা কাটিয়ে ফেলেছে, তো তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করবে না তো কাকে দায়ী করবে? পুলিশ মন্ত্রী, পুলিশ প্রশাসনকে দায়ী করবে না তো মানুষ কাকে দায়ী করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দায়ী করছেন তাকে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে মন্তব্য করতে গিয়ে যেটা বললেন, যে তিনি পুলিশ প্রশাসনের যে কজন চেনা জানা পুলিশ কর্তা রয়েছেন, অফিসার রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে এটা জানতে পেরেছেন যে এই ঘটনার পেছনে, মানে বেলডাঙ্গার ঘটনার পেছনে নাকি বিজেপির বাবুদের হাত রয়েছে। আর ওই যে হুমায়ুন কবির, আরেকটা গদ্দার, সেই গদ্দারের হাত রয়েছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পুলিশ কর্তাদের কাছ থেকে এই তথ্য পেয়েই গেছেন, তার কাছে এ নিয়ে যখন তথ্য প্রমাণ চলেই এসছে, তাহলে এই বেলডাঙ্গার ঘটনায় সেই বিজেপির বাবুদের বিরুদ্ধে তিনি থানায় এফআইআর করছেন না কেন? তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে দিয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন না কেন? এখন এখানে দাঁড়িয়ে অনেকেই বলবেন যে আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে পুলিশ প্রশাসনকে এই কথাগুলো বলবে, কি করে পুলিশ প্রশাসনকে অ্যাকশন নিতে বলবে? সে তো রাজ্য সরকারের কেউ না, সে তো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একজন সাধারণ সাংসদ। কিন্তু কথা যেটা হচ্ছে যে এই বেলডাঙ্গার ঘটনা আটকাতে গেলে তার কাছে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তিনি পুলিশকে অ্যাকশন নিতে বলতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অ্যাকশন নেওয়ার কথা বলতে পারছেন না, অথচ অন্য ব্যাপারে, অন্য সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তো আবার সেই রাজ্য সরকারের মানে মুখ্যমন্ত্রীর আগেই তাকে সিদ্ধান্ত নিতে দেখা গেছে। তৃণমূলের কর্মী সমর্থকদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তখন তো মুখ্যমন্ত্রীর হয়ে তিনিই আগে ঘোষণা করে বসে থাকছেন যে কাকে সেই ভাতা দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না। তাহলে এক্ষেত্রে বেলডাঙ্গার ঘটনার ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে অ্যাকশন নেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন কিছু কথা বলতে পারছেন না? কেন তিনি চুপ করে থাকছেন, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন? এই প্রশ্নগুলো তো উঠছে। আর এ নিয়ে কথা বলতে গিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠিক কি বলতে শোনা গেল, আর ভাষণের কোথায় কোথায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন নিজের বক্তব্যের 12টা বাজিয়ে দিলেন, বন্ধুরা দেখুন। বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই, গতকালও হয়েছে। পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই, 2 দিন 3 দিন পরে করলে হবে, অনেকে আসতে পারবে না, বেলডাঙ্গায় অনেক গাড়ি আটকে থাকবে।
পরবর্তীকালে আমার যতটুকু লোকজনের সাথে পরিচিতি আছে, প্রশাসনিক মহলে যে কটা লোককে আমি চিনি জানি, প্রশাসনিক মহলে যে কটা লোককে আমি চিনি জানি, সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন, আমি সবার সাথে সকাল 11টা থেকে কথা বলছি। তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে, সে খালি তো বিজেপি শাসিত রাজ্য নয়, কংগ্রেস শাসিত কর্ণাটকায়, তেলেঙ্গানায় বাঙালির উপর অত্যাচার হয়েছে। আমি 8 তারিখ মালদায় বৈঠক করেছি, সেখানে একজন উপস্থিত ছিল। তেলেঙ্গানার সরকার কোন রকম কোনো সাহায্য সহযোগিতা করেনি। আমরা আইনি সহায়তা প্রদান করে তাকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না, অযথা চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে, প্রত্যেকটা অঞ্চলের বাইরে মানে অঞ্চলে ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে। সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে, সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। আমার এই মাটির প্রতি যতটা অধিকার, আপনাদের সকলের এই মাটির প্রতি ততটাই অধিকার। এই মাটির প্রতি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতির যা অধিকার, আপনাদের সকলের একই অধিকার। আমরা সকলেই এই মাটির সন্তান, এই দেশের নাগরিক। নতুন করে নাগরিকত্বের প্রমাণ কাউকে দিতে হবে না, নতুন করে নাগরিকত্বের প্রমাণ কাউকে দিতে হবে না। কোন রকম কোনো সহায়তা চাইলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন। যাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাদের জমি, তাদের জায়গা ফারাক্কা ব্যারেজকে দিয়ে আটকে রাখা হচ্ছে, ফারাক্কা ব্যারেজকে দিয়ে আটকে রাখা হচ্ছে। তার কারণ এর কারণ কি? এর কারণ বলছে হিন্দু বুথে 10টা নোটিশ আর মাইনরিটি বুথে 500টা নোটিশ। সারা, এটা আমি বলছি না, সাধারণ মানুষ বলছে। কিন্তু এটাই বাংলার জেদ। তুমি 600 নোটিশ পাঠাবে, ওই 600 জন গিয়ে আবার নাম তোলার ব্যবস্থা করবে। আমরা ছাড়বো না, মাথা নত করবো না। আর যে বুথ থেকে বিজেপিকে 500 ভোটে হারিয়েছেন, সেই বুথ থেকে আগামী দিন 600 ভোটে এদের হারাতে হবে। যেই বুথে 10 ভোটে হারিয়েছেন, এদেরকে 50 ভোটে হারাতে হবে। যেই বুথে 300 ভোটে হারিয়েছেন, 400 ভোটে হারাতে হবে। এটাই বাংলার জেদ। বাংলা বশ্যতা স্বীকার করতে জানে না, বাংলা মেরুদণ্ড বিক্রি করতে জানে না। আমরা আত্মসমর্পণ করব না, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই হবে। খেলা তুমি শেষ করেছো, আর খেলা আমরা শেষ করব। খেলা তুমি শেষ করেছো, আর খেলা আমরা শেষ করব। তুমি শুরু করেছো, আমরা শেষ করব। আপনারা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে হারিয়েছেন। সেই বিজেপির ডামি ক্যান্ডিডেট 2023 সালে সাংবাদিক বৈঠক করে বলেছিল, অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায়, তাহলে অধীর চৌধুরী সবার আগে লাইনে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেবে। অধীর চৌধুরী সবার আগে লাইনে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেবে। অভিজিৎ গাঙ্গুলি কোন দলের হয়ে প্রার্থী হয়েছে? তাও অভিজিৎ গাঙ্গুলিকে যদি পদ্ম ফুল চিহ্নে অধীর চৌধুরী ভোট দেয়, আপনারা সেই কংগ্রেসের ডামি, বিজেপির ডামি ক্যান্ডিডেটকে এখানে রাখবেন কেন? কি হয়েছে? জল দাও, জল দাও। একটু জল খাওয়াও। ও সুগার ফল করেছে, একটা মিষ্টি কিছু দাও। দেখো আমার গাড়িতে থাকবে, একটা লজেন্স টজেন্স কিছু হলে দাও ইমিডিয়েট। তাড়াতাড়ি দাও, কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এখানে অ্যাম্বুলেন্স আছে?
আমাদের কোনো অ্যাম্বুলেন্স আছে এখানে? ব্যবস্থা করো, নিয়ে এসো। জ্ঞান রয়েছে? ভাই একটু রাস্তা করে দাও, সবাইকে অনুরোধ করছি, অ্যাম্বুলেন্সটা আসতে দাও। অ্যাম্বুলেন্সটা কোথায় বাবি? অ্যাম্বুলেন্সটা কোথায়? উনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। অ্যাম্বুলেন্স আছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলছেন যে শুধুমাত্র বিজেপি রাজ্য নয়, যেসব কংগ্রেস শাসিত রাজ্য রয়েছে, এমনকি তেলেঙ্গানা, মানে কংগ্রেসও নয় বিজেপি নয়, সেই রাজ্যেও নাকি বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অত্যাচার হচ্ছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা স্বীকার করে নিচ্ছেন যে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যেই যে বাংলার শ্রমিকদের প্রতি অন্যায় অবিচার হচ্ছে তা কিন্তু না। কংগ্রেস শাসিত রাজ্য মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটের শরিক, মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটের মাথা হওয়ার স্বপ্ন দেখেন, সেই জোট সরকারের রাজ্যেও বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, অত্যাচার হচ্ছে। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা স্বীকার করে নিচ্ছেন যে বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভিন রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে অন্য কিছুর সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে অবিশ্বাস। বাংলার পরিযায়ী শ্রমিকদের কংগ্রেস শাসিত রাজ্যের সরকাররাও বিশ্বাস করতে পারছে না, পুলিশ প্রশাসন বিশ্বাস করতে পারছে না। কেন বিশ্বাস করতে পারছে না? কারণ এই পশ্চিমবঙ্গ থেকে যেভাবে অবৈধ বাংলাদেশিদের, রোহিঙ্গাদের একেবারে পাইকারি হারে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বিলোনো হয়েছে, দেওয়া হয়েছে, সেটা আজকে কিন্তু কংগ্রেস শাসিত রাজ্যের সরকাররাও বুঝতে পারছে যে কে আসল পশ্চিমবঙ্গের বাসিন্দা আর কে বাংলাদেশি রোহিঙ্গা, সেটাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর সেই জন্যই তো আজকে বাংলার সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের নানা রাজ্যে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, সন্দেহের চোখে তাদের দেখা হচ্ছে। আর এর জন্য দায়ী কে? অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার। আর পশ্চিমবঙ্গ সরকার যদি এইসব ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড আটকাতো, যদি সেই সব জালিয়াতদের ধরে ফেলতো, সেই সব দালালদের যদি জেলে পুরে দিত, তাহলে বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তো এই ঘটনা ঘটতো না। আর সেটা কিন্তু আজকে এই মুর্শিদাবাদ কিংবা বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকরা বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেছেন বলেই কিন্তু তারা আজকে রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য বিজেপির বাবুদের দায়ী করছেন এবং হাতে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই নিয়ে কোনো অ্যাকশন বা পদক্ষেপ করছেন না, কোনো এফআইআর কিন্তু করছেন না। মানে পুরো খেলাটা হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলে খেলা। শুভেন্দু অধিকারীকে কয়লা চোরের হুমকি দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন যে তার কাছে পেন ড্রাইভ আছে, সেই পেন ড্রাইভে নাকি সমস্ত কিছু রেকর্ড আছে, আর সেই পেন ড্রাইভ নাকি তিনি যদি খুলে দেন তাহলে কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই পেন ড্রাইভ খুলবেন না। আর ঠিক একই স্টাইলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খেলা কিন্তু খেলে যাচ্ছেন। দ্বিতীয় আরও একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর চূড়ান্ত তালিকায় নাকি সবার নাম থাকবে। আশ্চর্য কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর চূড়ান্ত তালিকায় কি করে সবার নাম থাকে? যারা মৃত ভোটার, যারা ভুয়ো ভোটার, আর যারা জায়গা পরিবর্তন করেছেন তাদের নাম তো আগেভাগেই বাদ গেছে। সেই 58 লাখ ভোটারের নাম কি করে চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে? অথচ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে দাবি করছেন যে না, চূড়ান্ত ভোটার তালিকায় নাকি সবারই নাম থাকবে। আর সেজন্য তিনি তৃণমূলের কর্মী সমর্থকদের কি করতে বলছেন? বলছেন যে 600 জনের নামে নোটিশ এসছে, 600 জনকেই ঝাঁপিয়ে পড়তে হবে, তৃণমূলের সহায়তা কেন্দ্রে গিয়ে ডকুমেন্টস জোগাড় করতে হবে এবং সেই ডকুমেন্টস জোগাড় করে নাকি জমা দিতে হবে। আবার সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে কাউকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। কিন্তু এসআইআরে যারা নোটিশ পেয়েছেন তাদের কাছ থেকে তো নাগরিকত্বেরই প্রমাণ চাওয়া হচ্ছে। তারা যে ভারতের লোক, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারই তো প্রমাণ চাওয়া হচ্ছে।
তাহলে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর এ যাদের নোটিশ এসছে তারা যেন তৃণমূলের সাহায্য নিয়ে এসআইআর এর ফর্ম জমা করে। এবং সেই সঙ্গে তিনি আরও একটা কথা কিন্তু এদিন খোলসা করে দিলেন, আর সেই কথাটা হচ্ছে যে কেন শুধু বেছে বেছে সংখ্যালঘুদেরই বেশি করে নোটিশ পাঠানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে এর কারণ বলতে গিয়ে কথাটাকেই ঘুরিয়ে দিলেন। তিনি কিন্তু কথাটাকে ঘুরিয়ে নিয়ে চলে গেলেন যে বাংলা এর জবাব দেবে, বাংলার মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। কিন্তু এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বেশি করে নোটিশ পাঠানো, এর কারণটা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এড়িয়ে গেলেন? তাহলে বিরোধীরা যে কথাগুলো বলছে, বিজেপির নেতারা যে অভিযোগগুলো করছে, সেটাই সত্যি? মানে বিএলওদের দিয়ে আসলে এই শাসক দলের তরফেই বেশি করে সংখ্যালঘুদের নোটিশ পাঠানো হচ্ছে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তাতিয়ে দিতে পারেন? প্রশ্নটা কিন্তু উঠছে, কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এর কারণটা বলতে গিয়েও এদিন কোনো কথা বলেননি। তিনি কিন্তু চুপ করে গেছেন, কথা কিন্তু ঘুরিয়ে দিয়েছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দিনের যে ভাষণ, এই দিনের যে বক্তৃতা, সেই বক্তৃতা যে রীতিমতো খেয়ে হারানো, পরস্পর বিরোধী ভাষণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনই এই অবস্থা কেন? ভোটের 3 মাস আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হাল কেন? তাহলে কি পাশের জেলায় নরেন্দ্র মোদী সভা করছেন বলেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন হাল? তিনি যখন শুভেন্দু অধিকারীর জেলায় যান তখন তার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে যায় যেটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি হয়। আবার নরেন্দ্র মোদী যেদিন সভা করেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে গিয়ে তার ভাষণে খেয়ে হারিয়ে ফেলেন। তার ভাষণে এমন উদ্ভট কথা বলেন, যুক্তি দেন, যে তাতে মানে তার সভারই এক কর্মী মাথা ঘুরে পড়ে যায়। এই অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।